পরে যারা দেখবেন তাদেরকেও শুভেচ্ছা। আমাদের অতিথি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে প্রার্থিত একটা মানুষ, অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন। একেবারে আপনার উল্টো উল্টো পথে চলেছেন উনি। আওয়ামী লীগের দুর্যোগ, বাংলাদেশের দুর্যোগ, এই সময় উনি নিরাপদ গন্তব্য থেকে অন্যদিকে আসছে। কেন আসছেন তার কাছেই শুনবো। জনাব মুবিন, আপনাকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনার অনুষ্ঠানে থাকা সকল বাংলাদেশি এবং বাঙালি সকল ভাইদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম। জি, আপনি কেন এই মুহূর্তে এই সিদ্ধান্তটা নিলেন? আপনি আসলে বাংলাদেশ এবং বাঙালি, এইখানে আমাদের যে চিন্তা চেতনাটা ছিল ৭১ থেকে, বা ধরতে পারেন 1947 থেকে 47-এ যে দ্বিজাতিত্বে ভাগ হয়েছে দেশ, তখন আমাদের দেশের সাধারণ মানুষের একটা স্বপ্ন ছিল ধর্ম ভীরু। আমাদের ভিতরে ছিল পাকিস্তান যদি আমরা হই, আমাদের স্বপ্নের বাংলা গড়তে পারবো। আফটার 1947 এর বেশি দিন যায়নি, আমাদের সেই স্বপ্ন ব্যর্থ হয়েছে। আফটার 1971 এই একই অবস্থায় দেশ হেঁটেছে। এখানে বিগত সরকার আমলেও আমাদের চিন্তা চেতনাটা একই রকম ছিল, যে একটা একদিন হবে সোনার বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ পাবো। কিন্তু 5ই আগস্টের পর দীর্ঘ 1 বছর চলে গেলেও যখন রাষ্ট্র সংস্কারের নামে আসলে প্রকৃতপক্ষে সংস্কার হচ্ছে না, কেউ বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র পেছনের দরজা দিয়ে বাংলার মসনদে আসতে চায়, তখন আসলে সেট হইতে হয় আপনার আদর্শের কথা চিন্তা করে, যে আদর্শিকভাবে একজন বাংলাদেশি কি চাইতে পারে। আদর্শিকভাবে একজন বাংলাদেশি যা চেয়েছেন, সেখানে সেই প্ল্যাটফর্মে বাংলাদেশ আওয়ামী লীগের বিকল্প ছিল না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। স্বাভাবিকভাবে এই দুইটা এজেন্ডা একটা পলিটিক্যাল পার্টির জন্য এবং দল বিবেচনার জন্য যথাযথ মনে হয়েছে। জি, আপনি একটা রাজনৈতিক পরিবারের সন্তান, আপনার বাবা তো মন্ত্রী ছিলেন, তাই না? জি জি, অবশ্যই। একটু পারিবারিক একটু আমাদের দর্শকদের শেয়ার করবেন, কিভাবে আপনার পরিবার রাজনীতির সাথে সম্পর্কিত? দেখেন, আমাদের পরিবার সবসময় স্বাধীন চেতা। আমার ফাদার প্রথমে ভাসানী র্যাপ করেছেন, হুজুর মাওলানা ভাসানী। ভাসানী র্যাপ থেকে উনি পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো মেধাবী এবং সৎ নেতৃত্ব উনাকে মূল্যায়িত করেছেন। উনি উনার সর্বোচ্চ সৎ থাকার চেষ্টা করেছেন এবং সৎ মেধাবী নেতৃত্বের কারণেই উনি ভাড়া বাসায় থেকে মৃত্যুবরণ করেছেন। আমার বড় ভাইরাও ছিল, উনি ওই ধরনের রাজনীতি কখনো বিশ্বাসই করতেন না, যে আমার ছেলে মন্ত্রী হবে। যার যার ব্যক্তিগত ব্যাপারে সবাই স্বাধীন চেতা। তো সেইভাবেই আমাদের বেড়ে ওঠা। এই তো জাস্ট এইখানেই, মন্ত্রী ছেলে মন্ত্রী হবে ওইসব আমরা বিশ্বাস করি না। মানে এই আপনি পারিবারিকভাবে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত হন, আর তো কোনো সংগঠনে কোনোদিন যান নাই? না না না, এর আগে কখনো তার তো প্রয়োজন পড়েনি, যাইনি। এই মুহূর্তে আওয়ামী লীগের খুবই দুর্দিন, আওয়ামী লীগ মুখে নিলেই মামলা হামলা শিকার হচ্ছেন, যেটা আপনিও হতে পারেন। সেটা, এই সিদ্ধান্তটা কবে নিলেন আপনি? আসলে এই সিদ্ধান্তটা হলো রাষ্ট্র সংস্কারের বিরুদ্ধে 5ই আগস্টের চেতনা থেকে। 5ই আগস্টের পরে যখন আপনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখবেন, তখন যখন একই ধারায় দেশ হাঁটবে, আবার এখানে দেখবেন আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যারা বিজয় লাভ করার পরে দেশে সোনার বাংলা গাইতে পারেন, বা যে কোনো একটি দেশাত্মবোধক গানকে আপনি গাইবেন, যখন আরেকজন রাজনৈতিক দলের নেতাকে বলা হবে উনি উনার বাংলাদেশ, আমি ওইটাও সম্মান করি, কিন্তু তখন আমাকে তো বলতে হবে বঙ্গবন্ধুর বাংলাদেশ, হুজুর ভাসানীর বাংলাদেশ। তো রেগুলারলি আপনি যদি চিন্তা করেন, দেশ তো পরিবর্তন চায়, দেশের মানুষ। এই যে আপনি অস্ট্রেলিয়া থেকে আমাকে ফোন দিয়েছেন, আপনি ওইখানে কি অ্যাটমসফিয়ার দেখেন,
কি ওয়েদার আপনি ওইখানে লিড করেন, ওইখানে মানুষ কোন রিলিজিয়ন কে কি ধর্ম বিশ্বাস করছে, ওইখানে তো কারো এই ব্যাপারে হেডেক নাই। কি পলিটিক্যাল আদর্শে কে আছে সেখানে তাদের কোনো ব্যাপার নেই। তাদের কাছে ব্যাপারটা হচ্ছে মানবিকতা, ব্যাপারটা হচ্ছে কথা বলার স্বাধীনতা, ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। তো যুগের সাথে তো আপনাকে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে নতুবা দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যে ডিফারেন্স আমাদের দেশে আছে ইউরোপ আমেরিকার সাথে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সোনার বাংলাদেশ কিভাবে করবেন? আমার আপনার কাছে প্রশ্ন। সবাই যদি গতানুগতিক প্রক্রিয়ার ভিতরেই ভাবি, শুধু ব্যক্তি প্রক্রিয়ায় ভাবি এবং প্রতিহিংসা পরায়ণও হই, ধরলাম উনি ইতিপূর্বে যা করেছে সব ভুল করেছে, এখন আমি কি আবার সেই আমাদের ইন্টারনেট সংযুক্ত একটু সমস্যা হচ্ছে, আমরা আবার চলে আসবো। অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন এই মুহূর্তে আমরা কয়েক ঘন্টা আগে ওনাকে আবিষ্কার করি, নিজে ফেসবুকের লাইভে এসেছে বলেছেন উনি আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। তারপর থেকে আমরা চেষ্টা করছিলাম, উনি খুব পরিশ্রান্ত ছিলেন, উনি মনে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তারপরে আমরা আমাদের অনুরোধে উনি আমাদের সাথে সংযোগ হচ্ছেন। আমাদের ইন্টারনেট সংযোগটা মনে হয় একটু সমস্যা হচ্ছে, তাই না মুবিন? জি জি আচ্ছা, এই সিদ্ধান্তটা নেওয়ার ব্যাপারে আপনি একা একা সিদ্ধান্ত নিয়েছেন, না পারিবারিক বা পারিপার্শ্বিক কোনো কিছু আপনাকে প্রভাবিত করেছে? না, এই বিষয়টা যেহেতু রাজনৈতিক দল আমি করব, রাজনৈতিক আদর্শে আমি বিশ্বাসী, আমি পরিবার সহ আমার পরিবারের কেউ এখানে এটার সাথে জড়িত না। শুধুমাত্র আমার স্ত্রী আছেন, আমার স্ত্রী আমাকে সমর্থন করেছেন। হ্যাঁ, তুমি যেই ধরনের মানুষ, তুমি যেই ধরনের সিদ্ধান্ত নিচ্ছ, তুমি ভেবে দেখতে পারো। জি, এখানে আমার পরিবার কারোর সাথে আমার রাজনৈতিক বিষয়ে কথা বলতে হবে এই ধরনের কোনো বাউন্ডারি আমার কখনো ছিল না, আজও নাই, আর ভবিষ্যতেও থাকবে না আশা করি। আপনার আপনার স্ত্রী কি রাজনীতির সাথে জড়িত? না 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 না, আমার স্ত্রী হাউসওয়াইফ। সে Husband। হাউসওয়াইফ। হ্যাঁ, হাউসওয়াইফ। আর এই যে সিদ্ধান্তটা নেওয়ার ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগের কারোর সাথে আপনার আলাপ হয়েছে? না 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 না, কোনো কেউ নাই, স্থানীয় কেউ সম্ভবত নাই ওইখানে, না? না না, এখানে কারোর সাথে আমার সাথে কোনো কথা বলার তো প্রয়োজনও নাই। কারণ এখানে অনেকে এই যে আপনার কথাটা এমন আসে, দেশের একজন নাগরিক হিসেবে রাজনৈতিক দল করা এবং রাজনৈতিক দলের মত প্রকাশ করার স্বাধীনতা আপনাকে কনস্টিটিউশন দিয়েছে, এবং ইউনিভার্সাল হিউম্যানিটি যে ব্যাপারটা নিয়ে বারবার কথা বলছে, রাইট অফ স্পিচ অ্যান্ড ফ্রিডম টু চুজ এনি পলিটিক্যাল পার্টি, সেক্ষেত্রে তো আপনি অনায়াসে আপনি যে কোনো রাজনৈতিক দলের মতাদর্শে জড়িত হতে পারেন। আর যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় লিড করেছে একই পরিবার, বিষয়টা না। বাংলাদেশ আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ব্যক্তিত্ব লিড করেছে, হুজুর ভাসানী করেছেন, এবং তৎপরবর্তীতে মুজিব কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিড করেছেন। আগামীতে উনি লিড করবেন যথাযথ ব্যক্তি হিসেবে, কারণ উনার ওই রাজনৈতিক যে ড্যাশিং লিডারশিপ বা কারিশম্যাটিক লিডারশিপ, এটা উনার মাঝে আছে। কিশোরগঞ্জের খুবই আলোচিত একজন রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলুর রহমান, জি জি, তার সাম্প্রতিক কার্যক্রম, বক্তব্য, এই বিষয়টি আপনাকে অনুপ্রাণিত করে? এটা আসলে স্বাভাবিকভাবে আমি ওনাকে রেসপেক্ট করি, স্বাভাবিকভাবে আমি রেসপেক্ট করি ফজলুর রহমান স্যারকে, কারণ উনি প্রকৃতপক্ষে। আমরা আবার একটু সমস্যা পড়েছি ইন্টারনেট সমস্যার কারণে, আমরা আবার নিশ্চয় তাকে আবার পাবো। আমরা সাউন্ডটা পাচ্ছি কিন্তু আপনার ছবিটা আবার আবার আসবে মনে হয়। এই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, একটু হবে সেটা। আর আপনার প্রতি তো প্রত্যাশার চাপ অনেক বেশি, এর জন্য হতে পারে সেটা। আচ্ছা মুবিন, এই আপনি লোকাল আওয়ামী লীগের নেতারা কেউ কি এলাকায় আছেন এখন, না কেউ নাই এখন?
এইখানে কতিপয় লয়ার নেতৃত্ব আছেন, যারা লয়ার তারা বর্তমানে আছেন, কোর্ট করছেন। কিন্তু প্রকৃত অর্থে যারা মূলত আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে এসেছেন তাদের অধিকাংশই বর্তমানে সবাই গা ঢাকা দিয়ে আছেন, যেটা আমাদের জন্য এটা কখনই সুখকর না। কারণ ইতিপূর্বেও একই অবস্থায় দেশ হেঁটেছে। এটা আমার কাছে কথাটা ঠিক এইরকম ভাবে, একই পথে যদি দেশ হাঁটে, একইভাবে যদি দেশ হাঁটে এবং আমরা ওই প্রতিহিংসা পরায়ণই থাকি, তাহলে সেক্ষেত্রে তো আসলে আপনার আমাদের পরিবর্তন হচ্ছে না কিছুই। শুধু শুধু ওই যে মুগ্ধ সহ যারা ছিলেন তারা তো মনে হয় আপনি ভাবছেন যে আমরা আসলে মুগ্ধদেরকে কতটুক নতুন বাংলাদেশ দিতে পারলাম, এটা একটা প্রশ্ন হিসেবে আসবে আমাদের সামনে ভবিষ্যতে আসবে, এবং এটা অবশ্যই আসবে। জি, আপনি আইন পেশা কবে থেকে? আমি 2013 সন থেকে বাংলাদেশ লাইসেন্স পেয়েছি। আমি 2013 সন থেকে কিশোরগঞ্জ জজ কোর্টে প্র্যাকটিস করছি। সাম্প্রতিক সময়ে যে বাংলাদেশের পরিস্থিতির কারণে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা সমস্যায় আছেন, আইনজীবী অনেকে নিতে পারেন না, আইনজীবী তাদের পক্ষে দাঁড়াতে পারেন না। আপনি কি কোনো আওয়ামী লীগের নেতাকর্মীর পক্ষে দাঁড়িয়েছেন এর মাঝে? আমি প্রকৃতপক্ষে পূর্বে আমি আরেকটি রাজনৈতিক দল করেছি এবং সেই আদর্শে বিশ্বাসী ছিলাম। সেখান থেকে আমি কখনোই বাংলাদেশ আওয়ামী লীগের কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে পারি, কিন্তু অবশ্যই আশাবাদী আগামীকালকের নতুন ভোর হবে। যদি দেশ এবং দেশের সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ সেরকম থাকে, বাংলাদেশ আওয়ামী লীগের যে কোনো কর্মী সমর্থকের মামলা মোকদ্দমার জন্য আমি বিনা খরচে পরিচালনা করতে আগ্রহী এবং আমি রাজি আছি, এবং যে কোনো অবস্থায় সেটা করবো ইনশাল্লাহ। এটা অনেক বড় একটা আশ্বাস, বড় একটা প্রতিশ্রুতি, বড় একটা আশার সঞ্চার করবে তাদের মাঝে। আপনার মতো একজন বিবেকবান মানুষ নিজের থেকে বলছেন আপনি বিনা পারিশ্রমিকে বিনা ইয়েতে কাজ করবেন সেটা। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি কোনো ভয় ভয় পাচ্ছেন যে এখন আপনার নামে কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে? এটা আসলে স্বাভাবিক। আমি বিগত সরকার আমলেও যেহেতু একটা রাজনৈতিক দলের কর্মী ছিলাম, বাংলাদেশ যদি একই পথে হাঁটে, বাংলাদেশ যেভাবে ছিল যদি সেভাবেই থাকে, তাহলে অবশ্যই ভয়ের কারণ আছে। কিন্তু আপনাকে একটা কথা জানতে হবে, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা তো এই ভয়ের ব্যাপারটি পাননি। তারা জানতেন এখানে জীবন বাজি রাখতেই হবে। তাই জীবন যখন আপনাকে বাজি রাখতে হবে, যখন স্রোতের বিপরীতে আপনাকে হাঁটতে হবে, তাহলে মৃত্যুকে আপনার আলিঙ্গন করেই এদেশের লক্ষ লক্ষ যুবক, শ্রমিক, মেহনতি মানুষ এদেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল প্রিয়। এবং আজও যখন আমাকে নামতে হবে, এটা নামার আগে আমি বারবার ভেবেছি আমি ভয় পাওয়ার লোক না। আমি আমার ডেস্টিনেশনটা জানি এবং দেশ যে সঠিক পথে আগাচ্ছে না, সো আমার তো চিন্তা থাকবে স্বাভাবিক, আমার পরিবারের চিন্তা থাকবে, আমার আত্মীয় স্বজনের চিন্তা থাকবে, আমার বন্ধু বান্ধবের চিন্তা থাকবে, আমার শুভাকাঙ্ক্ষীদের চিন্তা থাকবে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে দেশ জাতির প্রয়োজনে 7ই মার্চের রেসকোর্স ময়দানে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তব্য রাখেন, তখন অবশ্যই উনিও জানতেন উনার পরিণতি কোন দিকে যাচ্ছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগের তদানীন্তন যে সকল নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন তারাও জানতেন, এবং বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়াও যারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন তারা প্রত্যেকেই জানতেন তাদের পরিণতি কোন দিকে যাচ্ছে। কিন্তু আগামীর বাংলাদেশ নির্ভর করবে অ্যাডভোকেট ফজল করিম মুবিনের মতো ছেলেদের নিরাপত্তার উপরেই বিবেচনা করে বাংলাদেশ কোন পথে হাঁটছে এটা আপনারাও সুদূর অস্ট্রেলিয়া থেকে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। এই বিষয়টা মানে আপনি এই সিদ্ধান্তটাকে আরেকটা যুদ্ধের সিদ্ধান্ত মনে করছেন? অবভিয়াসলি সোসাইটি তো এরকম হার্ড পয়েন্টে থাকে, তারা তো আপনার মত প্রকাশের স্বাধীনতা দিতে চায় না। রাইট টু চুজ দ্য পলিটিক্যাল পার্টি, রাইট অফ স্পিচ, রাইট অফ মুভমেন্ট এখানে ওইভাবে আসেনি। তারপরেও আপনি স্বাধীন দেশে যখন ইচ্ছা করলে যে কেউ যে কোনো নেতার নামে বলতে পারে অমুকের বাংলাদেশ,
ঠিক তেমনি আমিও বলতে পারি বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, সেটাকে মেনে নেওয়া যায় না। যখন রাষ্ট্রযন্ত্র যার হাতে থাকে তখন ঠিক এমন ভাবে ব্যবহার করা হয় যে ওই পাশ থেকে তার বিরোধী কোনো ব্যক্তি কোনো মত প্রকাশের স্বাধীনতা পাবেন না। আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে, কারণ উনি বাংলাদেশের নোবেল বিজয়ী, নোবেল লরিয়েট, উনি বাংলাদেশের গর্ব, এবং ডক্টর আসিফ নজরুল স্যারের কাছেও উনি অত্যন্ত জ্ঞানী এবং মেধাবী। আমরা এমন একটি বাংলাদেশ আশা করেছিলাম যে বাংলাদেশে সবাই কথা বলতে পারবে, যেই বাংলাদেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, স্বাধীনভাবে চলাফেরার অধিকার থাকবে। কিন্তু দেখা গেল যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায়। এখন আসলে প্রবলেমটা মনে হয় মসনদে, ওনারা সবাই ঠিক আছেন, আমরা হয়তো স্রোতের বাইরে। জি, মানে তাহলে আপনার কথায় স্পষ্ট এই সরকারের ব্যর্থতাও আপনার এই ধরনের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। অবভিয়াসলি, কারণ আপনি খেয়াল করে দেখেন, মত প্রকাশের স্বাধীনতাই যদি না আসে, আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন জায়গায় আপনি প্রশ্নবিদ্ধ করবেন? মত প্রকাশের স্বাধীনতায় প্রশ্নবিদ্ধ করবেন। আপনি উনাকে বলবেন যে আপনি ডিজিটাল নিরাপত্তা আইন আপনি করেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইন মত প্রকাশের মুখ থুপড়ে দিয়েছিল। আপনি এখানে ওনাকে প্রশ্নবিদ্ধ করলে, আমি শুধু লাস্ট একটা উদাহরণ দিব, তিনটা নির্বাচন হয়েছে বাংলাদেশের, ছাত্র নির্বাচন, সেখানে একটি বিশেষ রাজনৈতিক দল বিজয় লাভ করেছে এবং হলগুলো তাদের হাতে দখলে ছিল। তাহলে তো সুস্পষ্ট বোঝা যায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রলীগের ভিতরে কে বা কারা ইনপুশ হয়েছিল, এটা তো এখন সুস্পষ্ট। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন, উনি বলেছিলেন ধর্ম যার যার, উৎসব সবার। আর আমি বলেছিলাম ব্যক্তিগতভাবে ধর্ম যার যার, নিরাপত্তা সবার। এখন সোশ্যাল সিকিউরিটি তো তখন আসবে অ্যাজ এ হিউম্যান বডি। আমি একজন সোশ্যাল ওয়ার্কার বলেন, এখন আমি একটি রাজনৈতিক দলের আবারও কর্মী। তাহলে আমার নিরাপত্তাটা যখন বিঘ্ন হচ্ছে, তখন আপনি আমার ভাবনা, আমার চিন্তায় বিঘ্নতা আসছে, তখন আপনি কিভাবে বলবেন দেশ রাইট ওয়েতে যাচ্ছে এবং সরকার সঠিকভাবে যাচ্ছে? আরেকটা বিষয় মনে করেন, সামনে যদি ইলেকশন হয়, যদি ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, বিএনপি খুবই মনে করছে এই মুহূর্তে তার ক্ষমতায় যাওয়ার খুবই উজ্জ্বল সম্ভাবনা। এমন একটা সময়ে আপনি এমন একটা সিদ্ধান্ত নিলেন। এটা আসলে নির্বাচনে যাওয়ার যে বিষয়টা, ওইখানে অনেক বড় বড় সিনিয়র নেতৃবৃন্দ আছেন, স্থায়ী কমিটির মেম্বার আছেন এবং অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, এখানে যথাযথ নেতৃবৃন্দ আছেন। আমি সাধারণ একটি রাজনৈতিক দলের সমর্থিত কর্মী, তাই এই ধরনের মন্তব্য আমি আপনার এখানে করতে পারছি না। না, আপনাকে যে আপনি স্যাক্রিফাইসটা আমি বলছি আর কি। আপনি খুব ইজি একটা পথে ছিলেন, বিএনপি যদি করে যেত, খুব ইজি একটা পথে ছিলেন। আসলে যদি আপনি সৎ থাকার চেষ্টা করেন, সেখানে তো আসলে আপনি কি প্রিভিলেজ নিবেন? আপনাকে কি প্রিভিলেজ দিলে আপনি ওইখানে ইন্টারেস্টেড হবেন? বা দেশের যে আর্থসামাজিক অবস্থা বা রাজনীতির অবস্থা, যেই ধরনের আর্থিক বিষয় প্রয়োজন, সেই ধরনের স্কোপ তো বর্তমান পলিটিক্সে প্রয়োজন। সেই ধরনের স্কোপ না থাকলে তো আসলে যাওয়ার বিষয়টা থাকে না। আর স্কোপ যদি উপর থেকে না আসে, ওইভাবে আপনি লোয়ার করে 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 আপনি যখন যাবেন, এক সময় হয়তো আপনি নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে যাবেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই মুহূর্তে বাংলাদেশে নেই। আওয়ামী লীগের একজন নেতা আছেন ঢাকায়, সাবের হোসেন চৌধুরী। উনি মূলত ব্যবসায়ী মানুষ, চুপচাপ মানুষ, এবং পশ্চিমা দেশগুলোর সাথে ভালো সম্পর্ক আছে। কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন কূটনীতিক তার সাথে দেখা করতে গিয়েছিলেন, ধারণা করে একটা প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তার কাছে। উনি প্রস্তাবে রাজি হন নাই। প্রস্তাবে রাজি না হওয়ার পরে আমরা দেখলাম উনার নামে দুদক মামলার সিদ্ধান্ত নিয়েছে। তা আপনার এই ধরনের সিদ্ধান্তের পরে আপনি কি এমন কোন ঝুঁকির আশঙ্কা করেন? আসলে ঝুঁকি তো থাকবেই, কিন্তু দুদক আমার কি পাবে? আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নাই,
কথাটা আপনি খেয়াল করেন। আর আপনি কোনো ইমিডিয়েট পাস গভর্নমেন্টের সাথেও ছিলেন না, আপনি জি, ইমিডিয়েট পাস কোনো গভর্নমেন্টের সাথেও ছিলেন না, না, বিএনপি আমার দীর্ঘদিন ক্ষমতায় নাই। থেকেও পদত্যাগ করেছি। একটা এপিপি পদ ছিল এই সরকারের, সেখান থেকেও আমি পদত্যাগ করেছি। তো আইদার আমি তো একজন সমর্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী, সেখানে দল যদি কখনো যথাযথভাবে দল মনে করে যে কোনো দায়িত্ব দিবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি জীবিত আছেন, সুস্থ আছেন, আমি প্রস্তুত। বিএনপির সব দায়িত্ব থেকে আপনি পদত্যাগ করেছেন, তাই তো? আমি পদত্যাগ করেছি। কবে এটা? এটা আপনাকে একটু দেখে বলতে হবে। আমি পৌর বিএনপির সদস্য ছিলাম এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে তিনি আজকে আজকে আরো অনেক, আমরা যখন কথা বলছিলাম আপা সেই বক্তব্যের ভিতরে একটা কথা বলছিলেন যে আমি অনেক কষ্ট করে অনেক রেয়ার ডকুমেন্টস জোগাড় করেছিলাম। খেয়াল রাখবেন কথাগুলো, এই কথাগুলো খুবই খুবই মূল্যবান। তিনি কিন্তু 32 নম্বর ভেঙেছে, কিন্তু দেখেন আবার আক্ষেপের জায়গাটা কোথায়? খুবই মূল্যবান ডকুমেন্টস, নথিপত্র, এই পুরো ব্যাপারটা গিয়াস ভাই বলছিলেন যে ওনাকে খুবই লোনলি মনে হয়েছে, খুবই বিষণ্ণ মনে হয়েছে। একদম ওনার প্রত্যেকটা কথার ভেতর যেমন খুবই বিষণ্ণতা, মলিন একটা কণ্ঠ ভেসে আসছিল যে সবগুলো ডকুমেন্টস তারা ধ্বংস করে দিয়েছে। আপনারা একটা জিনিস খেয়াল করেন তো, ধরা যাক আমি আওয়ামী লীগ করি, অমুক বিএনপি করে, রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে, রাজনৈতিক নানান ধরনের রেটরিক থাকবে, রাজনৈতিক অনেক ধরনের বক্তব্য হবে। পৃথিবীর আর কোন দেশ কি আছে যে রাগ করে তার রাষ্ট্রের সমস্ত ইতিহাসকে মুছে দেয়? আমরা আমাদের জন্মের পর যখন আমরা বুঝতে শিখেছি, আমরা কখনো এটা কি ভেবেছি যে এই দেশে 32 নম্বর কখনো কেউ ভেঙে দিতে পারে? আমার কাছে মনে হয়েছে যে কেন এটা ভাবেনি, কারণ 32 নম্বরটাকে তো বাংলাদেশ আওয়ামী লীগের কোনো পীঠস্থান ভাবেনি। 32 নম্বরটাকে ভেবেছি এই রাষ্ট্রের একটা ইতিহাসের অংশ। এখন আপনারা আমাকে বলেন যে আপনারা যখন বা আমরা যখন, আসলে আপনি যখন বলি তখন মনে হয় যে আমি এটার অন্তর্ভুক্ত না, আমি তো এটার অন্তর্ভুক্ত। আমরা যখন পহেলা বৈশাখে লাল কিংবা নীল বা সাদা রঙের পাঞ্জাবি পরে আমরা বর্ষবরণ উৎসবে যেতাম, পান্তা ইলিশ খেতাম, আমাদের নারীরা, আমাদের মা বোন বন্ধুরা যখন সাদা শাড়ি লাল পাড় পরে এই আনন্দ মিছিলে অংশ নিতেন, আমরা যখন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম, মুক্তিযুদ্ধকে নিয়ে আমরা অনুষ্ঠান করতাম, আমরা যখন 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি প্রোগ্রাম করতাম, আমরা কি কখনো বুঝতে পেরেছি যে আমাদের কাঁধের পেছনে একটা অদৃশ্য দেশ ছিল? এই দেশের কিছু অদ্ভুত নাগরিকও ছিল, আমরা তাদেরকে কখনো দেখতে পাইনি। কেমন নাগরিক ছিল? একটু নাগরিকদের কথা আমি বলি। যখন আমি বর্ষবরণ করতাম, আমি ভাবতে পারিনি যে আমার কাঁধের পেছনে কেউ নিঃশ্বাস ফেলছে এবং ফিস ফিস করে বলছে একবার সুযোগ পায়া নেই। ওই লাইনটা আমরা কখনো শুনতে পাইনি। আমরা অসম্ভব রকমের নিশ্চিত ছিলাম যে এই দেশে কালচারাল বিপ্লব হয়েছে, আমরা খুবই নিশ্চিত ছিলাম যে মুক্তিযুদ্ধ প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের ধারণা ছিল বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের ধারণা ছিল জয় বাংলা প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, আমরা বুঝবই বা না কেন? দুটো উদাহরণ দেই। যেই ছেলেটি বঙ্গবন্ধুকে নিয়ে ভাষণ দিচ্ছে, তুমি আমার বঙ্গবন্ধু, তুমি আমার প্রাণ, তুমি আমার জান, ওই ছেলেটি যে সার্জিস আলম হবে, ওইটা আপনি আর আমি বুঝবো কিভাবে? ওইটা বুঝতে পারার আসলে মাপকাঠিটা কি? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যখন এই আন্দোলন চলছে, যারা বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়ে বলছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, আপনি বুঝবেন কিভাবে যে ওরা সফল হলে বঙ্গবন্ধুর বাড়িটাই ভেঙে দেবে? কেউ
অদ্ভুত না? অর্থাৎ আমাদের অগোচরে এমন একটা প্রতারক চক্র ছিল যারা বঙ্গবন্ধুকে প্রশংসার আড়ালে মূলত বঙ্গবন্ধুকে ঘৃণা করত। আমাদের সম্মিলিত ব্যর্থতা যদি থেকে থাকে, সেই ব্যর্থতাটা হচ্ছে আমরা তাদেরকে চিনতে পারিনি। এই চিনতে না পারা একদিকে ভালো, আবার একদিকে খারাপ। খারাপ দিকটা যেমন যেমন কিছুক্ষণ আগে একজন আমাকে একটা ছবি দেখালেন, তার বাবার পায়ের নিচে কোপ দেওয়া হয়েছে। কে যেন ছবিটা দেখালেন আমাকে একটু আগে? এই যে উনি বসে আছেন, ভদ্রলোক কুয়েতে থাকতেন, তিনি আমাকে ছবিটা দেখিয়েছেন। এরকম অসংখ্য বাবা একদম বৃদ্ধ একজন মানুষকে কুপিয়ে তার পায়ের যেই সেটাকে অনেকটা রক কেটে দেওয়ার মতো একদম অবস্থা, এমন জায়গাতে কোপ দিয়েছে তার রগের জায়গাটা। তো এরকম অসংখ্য স্টোরি তো আছে। এটা তো একটা, এই স্টোরি থেকে বড় স্টোরি, মা ছেলেকে না পেয়ে মাকে খুন করে গেছে পঞ্চগড়ে। আমরা এর মধ্যে দেখেছি কিভাবে জবাই করেছে। এটা যেমন একটা ভয়ঙ্কর জায়গা যে আমাদেরকে অসংখ্য রক্ত দিতে হয়েছে। কিন্তু একদিকে আমি মনে করি যে এই সংকট আমাকে এটা বুঝিয়েছে যেখানে এমন অসংখ্য মানুষও রয়ে গেছে যারা দুদিনে জয় বাংলা বলে চিৎকার দিয়ে ওঠে। আমি নিশ্চিত এই হল রুমে যারা বসে আছে, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থাতে এই মানুষগুলো কখনো কোনো টেন্ডারের জন্য যায়নি, কোনো ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অর্থ কিচ্ছুর জন্য যায়নি। উদাহরণটা দেওয়া যেতে পারে, গিয়াস ভাইয়ের কথা বলা যেতে পারে। ওনারা চিকিৎসক মানুষ, রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততা হয়তো বা নাই, বা হয়তো বা কখনো ছিল। কিন্তু 5ই অগাস্টের পর তাদের মনে হয়েছে যে শুধু আওয়ামী লীগ তো ডুবে যাচ্ছে না, পুরো বাংলাদেশ ডুবে যাচ্ছে। আমি সুলতান আপার কথা ধরতে পারি। সুলতান আপার সাথে আমার ব্যক্তিগত আলাপচারিতা যখন হতো, অনেক আলাপ হতো যে আওয়ামী লীগের সময় আমাদের বলার মতো তো অনেক কিছু আছে। কিন্তু একই দিকে ওই আক্ষেপ শেষে তো সুলতান আপা এটাও বলতো যে আওয়ামী লীগ হেরে যাওয়া মানে তো পুরো বাংলাদেশ হেরে যাওয়া। এই জন্য বোধ করি সবচাইতে বড় সমালোচক আওয়ামী লীগের আহমদ-মুস্তফা অসাধারণ একটা উক্তি দিয়েছিলেন। আমি জানি না সেই উক্তিটা আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে, আমি আরেকটু স্মরণ করাই। খুব ইন্টারেস্টিং কথাটা, এই কথাটা মনে রাখা উচিত। এই কথাটার সাথে ওই আলাপটারও যোগাযোগ আছে। কোন আলাপটা? প্রথমে উক্তিটা বলি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি হেরে যায়, পুরো বাংলাদেশ একসাথে হেরে যায়। আওয়ামী লীগ যদি জেতে, তাহলে আনফরচুনেটলি আওয়ামী লীগ একা জেতে। এটা কোনো খারাপ কথা না, খারাপ মানে ব্যাপারটা এমন যে আওয়ামী লীগ জিতলে আসলে জয়লাভটা তো আসলে দলের হয়, কিন্তু যখন ও হেরে যায় তখন কিসে কিসে টান পড়ে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা বইয়ের পাতাতে দেখেছেন না যে জয় বাংলা শব্দটা বলা যেত না? একসময় কি মনে হতো আপনাদের অনেকের যেটা খুবই এক্সাজারেশন হচ্ছে, খুব বাড়িয়ে বলছে? এখন চোখের সামনে আমরা দেখতে পেয়েছি রায়হান আর মাসুদ শুধু জয় বাংলা বলেছে বলে খুন করে ফেলা হয়েছে। চোখের সামনে দেখেছি অসংখ্য অসংখ্য, শুধু জয় বাংলা বলার জন্য আব্দুল লতিফ সিদ্দিকীকে, মুক্তিযোদ্ধা হওয়ার কারণে তাকে গ্রেফতার করেছে। পান্না সাহেব, যিনি নিজে এক সময় এই আন্দোলনকে সমর্থন করেছিল, শুধু মুক্তিযুদ্ধের পক্ষে বলবার কারণে তাকে আজকে জেলে যেতে হয়েছে। আমার যে হাসি হাসি মুখটা দেখেছেন, এই হাসি হাসি মুখটা খুবই কষ্টের। এইটার ভিতরে এত বেশি কষ্ট আছে, এটাকে হাসি হিসেবে ভাবার কোনো কারণ নেই, এগুলো কষ্টের হাসি। আমি আপনাদেরকে কয়েকটা, আমার কাছে মনে হয় যে কয়েকটা কথা বলা দরকার। সেটা হচ্ছে যে আপনাদের শক্তি সম্পর্কে আমার মনে হয় আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়া দরকার, যেটা আপনারা জানেন। আমরা এখানে কেন এসেছি, আমরা এখানে আলোচনা করছি, কথা বলছি, বাট আমরা বাসাতে কি নিয়ে যাব? আমরা এই আলোচনা শেষ করার পর আমি যদি বলি যে আওয়ামী লীগ 6 মাসের পরে ব্যাক করবে, 6 মাসের পরে এমন এমন ঘটনা হবে, আমি আপনাকে বলতে পারি অনেক কথা বলার আছে বা আমার সম্ভাবনার কথা বলি, আপনাদের কোনো লাভ নেই। আমার কাছে মনে হয় যে এইটা লাভ আছে যে আপনারা যে এক একজন নিজেই একটা ভীষণ শক্তিধর মানুষ, এটা মনে করে দেওয়া। যেমন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, দেখি প্রশ্নের উত্তরটা কি আসে।
গোপালগঞ্জে গণহত্যা হয়েছে, তাই তো? আপনাদের চোখের সামনে এটা আপনারা দেখেছেন, তাই না? আমার ডান দিকে বাম দিকে সামনে সবাই তো দেখেছেন। কয়জন মানুষ এইখানে আছেন এই গণহত্যার কথা বলে জাতিসংঘে ইমেল করেছেন? দেখি হাত ওঠান। একজন, দুইজন, তিনজন, আর তাই না? এখানে আমি মোটামুটি যেটা কাউন্ট করতে পারি, এখানে 70, 80, 90 জনের মতো মানুষ আছেন। এই 70, 80, 90 জন মানুষের মধ্যে মাত্র 3 জন মানুষ ইমেল করেছেন। আচ্ছা, বাংলাদেশে গত সিদ্দিক ভাই তো উনি শুধু ওনার দেহটা আছে, উনি উনার মতো করে লড়াই সংগ্রাম, উনাকে আমি ধরছি না এই কারণে যে উনি তো করবেনই, এটা বাই ডিফল্ট উনি করবেনই। কিন্তু আপনারা গত 1 বছর যা হয়েছে, ইউনাইটেড নেশনসের নিউ ইয়র্ক ব্রাঞ্চ আছে, জেনেভা আছে, আরো অনেক জায়গা আছে, ইউনাইটেড স্টেটসের সিনেটর, কংগ্রেসম্যান, পলিটিশিয়ানস, পোয়েট, যারা লেখালেখি করে, নোবেল লরিয়েট, অসংখ্য মানুষ আছে। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো যে এই যে গত 1.5 বছরে বাংলাদেশে এত অরাজক ঘটনা ঘটলো, আমি বলতে পারি এখানকার বেশিরভাগ মানুষ এখানে আমেরিকান সিটিজেন কিংবা সেটেলড। এখানে আপনারা তো এই দেশের নাগরিক হিসেবে প্রশ্ন করতে পারতেন যে আমার দেশের একজন অ্যাম্বাসেডর বাংলাদেশে আছে, পিটার হাস কেন বাংলাদেশের ইন্টারনাল রাজনীতিতে হস্তক্ষেপ করবে? আপনারা তো এই দেশেরও নাগরিক, আমেরিকান হিস্সা তো আপনার আছে, আমেরিকার তো আপনারা ট্যাক্স দেন, কয়জন করেছেন সে প্রশ্ন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে গত 1.5 বছরে যত খুন খারাপি হয়েছে, এখানে কয়জন মানুষ আছে যে ইউনাইটেড নেশনস বা কোনো এমপি, কোনো মন্ত্রী কারো কাছে চিঠিপত্র পাঠিয়েছেন? আমাকে একটু হাত উঠিয়ে দেখাবেন গত 1 বছরে। 1, 2, 3, 4, 5, 6, 7 জন। এখন আপনারা আমাকে বলেন যে আপনাদের ভেতরে যে অপরিসীম শক্তি, এই শক্তিকে আপনারা এই পাওয়ার ব্যাংকের মতো স্টোর করে রাখলে আপনার লাভ কি? এটা তো, এই পাওয়ার ব্যাংকে শক্তিটা স্টোর করি কেন? আমার যখন মোবাইলটা এখন চার্জ চলে গেছে, আমি পাওয়ার ট্রান্সফার করছি, তো বাংলাদেশ ডুবে যাচ্ছে, আপনি এত পাওয়ার নিয়ে বসে আছেন কেন? বাংলাদেশে এখন যা হচ্ছে সেইটা যদি বাংলাতে লিখে একটু চ্যাট জিপিটি কে দেন, চ্যাট জিপিটি আপনার জন্য একটা ইমেল লিখে দিবে। আপনার কাজ হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস থেকে ওটা দেওয়া, সাবজেক্ট লেখা, আর একটা ইমেল অ্যাড্রেসে পাঠা দেওয়া। ভাবেন তো যে আগামীকালকে আপনার গোয়েন লুইস, ইউনাইটেড নেশনসের যিনি অন্যতম লাল বদর, কিংবা এখন যিনি জাতিসংঘের প্রধান আছে, সে ভদ্রলোকের নাম যেন কি, আপনার অ্যান্টোনিও গুন্তারেস, তাই তো? আচ্ছা, ভাবেন তো যে কালকে সকালবেলায় ভদ্রলোক উঠে দেখলো তার ইমেলে 80টা ইমেল আসছে। একবার খালি এটা কল্পনা করেন, 80 জন মানুষ, ধরা যাক এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 জন বীর মুক্তিযোদ্ধা। 7 জন বীর মুক্তিযোদ্ধা লিখলেন যে এই দেশের জন্য আমি যুদ্ধ করেছি, এই দেশকে আমি পাকিস্তানি হানাদারের কবল থেকে উদ্ধার করেছি, তুমি কে আমার দেশের নাক গলানোর জন্য? সুতরাং আমার কাছে মনে হয় যে আমরা বারবার বলি যে আমাদেরকে সাদাদের কাছে যেতে হবে, অমুক জার্নালিস্টের কাছে যেতে হবে। আমি লাইফে একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে আমার নিজের শক্তিকে আমি কখনো ব্যবহার করতে শিখিনি। আমি যখন প্রথম আইনজীবী হিসেবে শপথ নেই অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টে, আমার মনে আছে, আমি একমাত্র ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলি, বাংলাদেশ বলি, ওই অঞ্চলের আমি একমাত্র ছিলাম। আমি যখন আমার মনে আছে, আমি যখন আমার কোর্টগুলোতে আমি সাবমিশন দিতাম বা আমি আর্গুমেন্ট করতাম আমার বারেট লর সময়,
আমাকে একবার আমার টিচার ডেকে আমাকে বলেছে যে তোমার ফ্যামিলিতে কেউ লয়ার আছে? আমি বলেছি ইয়েস। উনি আমাকে বলেছে যে তোমার সাবমিশনটা অদ্ভুত সুন্দর হয়েছে। আমাদের কেন, আমি এই কথাটা কেন বললাম জানেন? সেটা হচ্ছে আমার কাছে সবসময় মনে হতো যে ও সাদা, ও পারবে, আমি পারবো না কেন? আমি নিজেকে এমন ভাবে মনে করি যে পৃথিবীর যে কোনো জায়গাতে, যে কোনো পজিশনে আমি কম্পিট করতে পারি। ওই কনফিডেন্ট আমি সব সময় মাথায় রাখি। ও যদি পারে, আমি পারবো না কেন? ও যদি আর্গুমেন্ট করতে পারে কোর্টে, আমি বলতে পারবো না কেন? ভাষার সমস্যা? কিসের ভাষার সমস্যা? আমি জানি তো, আইনটা জানি তো না, এন্ড অফ দ্য ডে আমি আইনটা তো জানি, বুঝি তো। আমার কাছে মনে হয় যে এই অনুরোধটুকু আমি আজকে আপনাদেরকে করতে পারি। ভাববেন একটু বাসাতে গিয়ে যে একটা মানুষ 1981 সালে দেশে ফিরলেন, বাবাকে মেরে ফেলেছে, মাকে মেরে ফেলেছে, 3 ভাইকে মেরে ফেলেছে, 2 ভাইয়ের স্ত্রীকে মেরে ফেলেছে, ওই বাসাতে মেরে ফেলেছে, বাকি আত্মীয় স্বজনদেরকে মেরে ফেলেছে, ফুফা খালু সবাইকে মেরে ফেলেছে, শুধু 2 জন মাত্র মানুষ বেঁচে ছিল। কিভাবে মানে সৃষ্টিকর্তা কি রহম করেছিল, 2 জন মানুষ বেঁচে গেছে। এই 2টা মানুষ, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর দি সাইলেন্ট হিরোইন আমি বলবো আমাদের ছোট আপা শেখ রেহানা, আপার পাশে ছায়ার মতো তিনি এতটা বছর ধরে থেকে গেলেন। এখন এই মুহূর্তে আপনাদেরকে আমি বলি, আপা আমার অ্যাসেসমেন্ট বলে, আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট বলে, আমি যেভাবে জিনিসটাকে দেখি, উনি 3 থেকে 4 ঘন্টা, বা আমার মনে হয় সবচেয়ে বেশি ঘুমান উনি 5 ঘন্টা ঘুমান। এটা আমি কিভাবে জানি? কারণ আমি খুব ভোরে ওনার সাথে ফোনে কথা হয়েছে, আমার রাতের 12টা-1টার সময় ওনাকে আমি ফোনে পেয়েছি। আমার মনে হলো তিনি ঘুমানটা কোন সময় আসলে। তো একদিন আমাকে ছোট বাবা বলেছে যে 24 ঘন্টা ওনার একটা বা একাধিক ফোন আছে, 24 ঘন্টা ওনার ফোন আসতে থাকে, 24/7 এবং এভরি সিঙ্গেল সেকেন্ড। এবং উনি ফোনগুলো ধরেন, কথা বলেন, ইরেসপেক্টিভ অফ এনি ক্লাস, এনি ওয়ান। উনি তো আর এগুলা মানেন না, সবাই তার নেতা কর্মী, সবাই তার এই দেশের নাগরিক। আচ্ছা, 80 ইয়ার্স ওল্ড একজন মানুষ যদি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কাজ করতে পারে, তা আপনি একটা ইমেল করতে পারেন না কেন? আমি আজকে 5ই অগস্টের পর আমি ঠিক জানি না যে আমার সন্ধ্যা কখন হয়, সকাল কখন হয়। আপনারা আমার চোখের দিকে তাকালে দেখবেন আমার 2টো চোখ লাল হয়ে আছে। আমি জানি না আমি ঠিক ভালোভাবে কবে ঘুমিয়েছি, আমার কোনো ধারণাই নাই আসলে। আমার কোনো সংসার নাই, আমার কোনো পুত্র কন্যা কে কোথায় কখন, আমার মেয়ে কোন ক্লাসে পড়ে তাই আমি ভুলে গেছি। এবং ইটস নট ফান, ট্রু। এর কারণ হচ্ছে যে আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে এই যুদ্ধে যদি আমি সংসারী হই, আমার কাছে মনে হয় আমি প্রতারণা করলাম। আমি আমার ওয়াইফকে পরিষ্কারভাবে বলেছি, হয় বাংলাদেশ, তা না হলে মৃত্যু। আমি তাকে পরিষ্কারভাবে বলেছি যে আমার মনে হয় যে আমাদের সামনে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের গেরিলা যুদ্ধে যেতে হতে পারে, সশস্ত্র সংগ্রাম হতে পারে, এটা আমি ধারণা করে বলেছি। এবং আমাকে যাতে খরচের খাতাতে ফেলে দেয় যে আমি হয়তো আর কখনো ফেরত না আসতে পারি, এইভাবে রাস্তায় নেমেছি। আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যেককে একটা পণ করে আমার মনে হয় সামনে যাওয়া দরকার। সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী একা সব করে দেবে, আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করে দেবে, আবার অনেক করেছে এই দেশের স্বাধীন, অনেক করেছে। কি পেয়েছে বিনিময়ে পেয়েছে? উনি তো পাকিস্তানের কারাগারে বসে কাবাব খাচ্ছিলেন, উনি তো পাকিস্তানের কারাগারে বসে খুব আরামে ছিলেন। উনি খারাপ, উনি এক নায়ক, উনি এই দেশকে স্বাধীন করেন নাই, সবাইকে রেখে পালিয়ে গেছেন। এগুলো শুনতে হয়েছে না? একটা আস্ত অকৃতজ্ঞ, বেঈমান, আনগ্রেটফুল একটা দেশের নাগরিক আমরা। জয়েন্ট কনভেনার ছিলাম কিশোরগঞ্জ জেলা শাখার, আর জেলা বিএনপি ছিলাম সহ দপ্তর সম্পাদক। ওটা সম্মেলন হয়ে যায়, স্বাভাবিকভাবে ওই পদটা ক্লোজ হয়ে যায়।
এবং আমি সরাসরি আমার স্পিচ আছে, আমি রাজনীতির সাথে থাকবো না, তখন আমার স্পিচ আছে। এর পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিই যে না, বাংলাদেশ আওয়ামী লীগের বিগত সময় যারা ছিলেন ওনারা, ওনাদের হয়তো বা অনেক রেস্ট্রিকশনের বিষয় থাকতে পারে। তা আমি যেহেতু একজন দলের সমর্থিত নতুন মানুষ, আমি এই দলের আদর্শকে বিশ্বাস করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। দলের গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস আছে। একজন সুনাগরিক হিসেবে আমি আমার চয়েস করেছি এবং আমি মনে করি এই ক্ষেত্রে চিফ অ্যাডভাইজার আমাদের, উনি তো অবশ্যই দেশের জন্য সর্বোচ্চ সম্মান উনি এনেছেন। আমি উনাকে অনুরোধ করব যে উনি আমাকে এই ডিসিশনটা নিতে বাধ্য হতে হয়েছে জুলাই সনদে, যখন এত বৃহৎ রাজনৈতিক দলের কেউ প্রতিনিধিত্ব করে না, তখন বোঝা যাবে যে ঐক্যমত্য হয়নি, তখন আইনি বিষয়গুলো দাঁড়িয়ে যায়। তখন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ৭১-এর বিশ্বাসে বিশ্বাসী, রাষ্ট্রীয় চেতনায় বিশ্বাসী, দেশপ্রেমে বিশ্বাসী প্রতিটি মানুষের জন্য রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ একটি অনুভূতির নাম, এবং ইটস এ রাইট প্ল্যাটফর্ম ইন দিস টাইম টু, আমি এটাকে ফাইট বলবো না, এখানে রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার থেকে প্রতিযোগিতা, বাংলাদেশ জামাত ইসলামীকে দেওয়া প্রতিযোগিতার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র সঠিক রাজনৈতিক দল। এবং যে বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামকে আগামী নির্বাচনে সত্যিকারের প্রতিযোগিতার সামনে তাকে ফালাতে পারে এমন একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, আমি এটা বিশ্বাস করি। এই বিশ্বাসটা কতদিন আপনার তৈরি হলো? বিশ্বাসটা আপনি দীর্ঘদিনে বিএনপি রাজনীতির সাথে জড়িত। আপনি অবভিয়াসলি, আমি তো যে রাজনৈতিক দলে ছিলাম, আমি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। উনি জেড ফোর্সের অধিনায়ক, উনি মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী ব্যক্তি, উনি আপনার স্বাধীনতার ঘোষক। ওইখানে অনেক বিতর্ক আসছে, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। বিতর্ক আসছে উনি কেন কিভাবে দিছে, এই করছে সেই করছে, এগুলো বিতর্কে তো আসলে নতুন বাংলাদেশ চায় না। ওইখানে উনি একজন মেজর হিসাবে উনি বক্তব্য দিয়েছিলেন দেশের স্বাধীনতার পক্ষে, ওটাকে স্যালুট করা উচিত। ঠিক যেমন করে বাঙালি জাতির এই স্বপ্ন সফল সত্যিকারের স্বাধীনতার বীজ রূপে দিয়েছিলেন ৭ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, ঠিক এইভাবেই। জুলাই সনদ, আপনি জুলাই সনদের কথা বারবার বলছেন। জুলাই সনদে ৭ই মার্চ নাই, জুলাই সনদে ২৬শে মার্চ নাই, জুলাই সনদে স্বাধীনতার ঘোষণাটা নাই। এতে করে এবং জিয়াউর রহমান যে ঘোষণাটা দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা, এটা ২৬শে মার্চের ঘোষণা, সেটা নাই। বিএনপি সেটা স্বীকার করে এসেছে, বিসর্জন দিয়ে এসেছে। তার দলের নেতার স্বাধীনতা ঘোষণাকে বিসর্জন দিয়ে এসেছে। এই বিষয়টা কি আপনাকে কোনো প্রভাবিত করেছে? এইটা আমি শুধু এটাই তো বললাম আপনাকে ক্লিয়ারলি, যে জুলাই সনদ জাতির ৭১-এর বিরুদ্ধে, জুলাই সনদ মুক্তিযুদ্ধের পক্ষীয় কোন সনদ হইতে পারে না। যদি জুলাই সনদ হইতে হয় ৭১-কে স্বীকার করে নিতে হবে। ৭১ পূর্ববর্তী এবং পরবর্তী প্রতিটি ঘটনার প্রতি এবং প্রতিটি আন্দোলনে শহীদ হওয়া প্রত্যেকের প্রতি কাগজে কলমে না, অন্তরে আপনার বিশ্বাস করতে হবে। এবং সেই সাথে ৫ই আগস্টেও যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি থাকতে হবে বিনম্র শ্রদ্ধা, যেমন ৯০ হয়েছেন সেটার প্রতিও থাকতে হবে। তো নতুন বাংলাদেশ এদেশে কোনো হানাহানি মারামারি চায় না, হত্যার বদলে হত্যা চায় না, খুনের বদলে খুন চায় না, গুমের বদলে গুম চায় না। কিন্তু প্রকৃতপক্ষে যার হাতেই দেশ গিয়েছে, হয়তোবা উনি বাধ্য হয়েছেন, আমরা ধরে নিব, ডক্টর ইউনূস সাহেবকে আমরা ধরে নিব
এত পড়াশোনা এত কিছু জানার পরেও মনে হয় বাধ্য হয়ে গিয়েছেন? আমরা এইভাবেই ধরে নিব। দীর্ঘদিন আপনি রাজনীতি করেছেন এবং বক্তৃতার শেষে বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন দীর্ঘদিন। এখন আপনি বলবেন জয় বাংলা। হ্যাঁ, জয় বাংলা। হঠাৎ হঠাৎ করে কি পুরনো অভ্যাসে বাংলাদেশ জিন্দাবাদ চলে আসতে পারে কখনো কখনো? বাংলাদেশ জিন্দাবাদ বলার মাঝে আর জয় বাংলা বলার মাঝে এখানে কোনো ফারাক নেই। জয় বাংলা বলতে বাংলার জয়কে বোঝায়, আর বাংলাদেশ জিন্দাবাদ বলতে বাংলাদেশেরই বরত্ব বলা হয়। না, বাংলাদেশ জিন্দাবাদ জয় বাংলার জয় বাংলা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান। আমাদের মুক্তিযোদ্ধারা যখন একটা অপারেশনে যেত, অপারেশনের ক্যাম্প থেকে বেরোবার সময় জয় বাংলা বলতো, এবং অপারেশন শেষে বিজয় উল্লাস করতো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে। ৭৫-এ বঙ্গবন্ধুকে যারা হত্যা করলো তারা সেই দিন জয় বাংলাকে মাইনাস করে সেই পাকিস্তান জিন্দাবাদের মতো করে বাংলাদেশ জিন্দাবাদটা আনলো। এখন আমি উত্তরটা দেই, আমি যেটা দিতে চাচ্ছিলাম। হ্যাঁ, দেন। আপনি জয় বাংলা বলেন, ওইটা ৭১-এ ছিল, বা বাংলাদেশ জিন্দাবাদ বলেন, বা সেলুট বাংলাদেশ বলেন, যেটাই বলেন, প্রকৃতপক্ষে বাংলাদেশকে তো স্বীকার করে নিতে হবে। প্রকৃতপক্ষে তো ৭১-কে স্বীকার করে নিতে হবে। ৫২, ৬৬। আবার আমরা একটু আসলে সময় নিচ্ছি। আমি এত তাড়াতাড়ি তাকে ছাড়তে চাচ্ছি না। তার সঙ্গে আমরা একটু কথাগুলো, আমরা ইন্টারনেট সমস্যা বারবার করছি, আবার নিশ্চয়ই তাকে পেয়ে যাবো। অ্যাডভোকেট ফয়জুল করিম মুমিন, তিনি আজকেই সিদ্ধান্ত নিয়ে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এমন একটা সময় উনি যোগ দিয়েছেন তখন আওয়ামী লীগের খুবই দুর্দিন একটা সময়, এবং যোগদান কেন্দ্র আবার ওনাকে আমরা পেয়ে গেছি চলে আসবে। আপনাকে সহজে আমি ছাড়ি না, কেন জানেন? এত মানুষ এক লাইভে দেখছে, কয়েক হাজার মানুষ আপনার কথা শুনতে চাচ্ছেন, এর জন্য আপনাকে বারবার এই প্রশ্নগুলো করছি। আমি আসলে ব্যক্তিগতভাবে যারা শুনতে চাচ্ছেন সবার কাছে বলতেছি, এটা নেতৃত্বের বিষয় না, পদ পদবীরও বিষয় না। আসলে স্রোতের বাইরে হাঁটা, বাঙালি বাংলাদেশিদের মাঝে দেখানো যে দেখেন পদবিহীন একটি নিশ্চিত ভবিষ্যৎ ঠেলে দিয়েই তো ৭১-এ যায়, একটি নিশ্চিত ভবিষ্যৎ ঠেলে দিয়েই তো মানুষ ৯০-এ আসে, এবং একটি নিশ্চিত ভবিষ্যৎ, নতুন ভবিষ্যৎ পাওয়ার আশাই তো ৫ই আগস্ট হয়, এবং এটা অবশ্যই আদর্শিকভাবে হইতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ আদর্শিক রাজনৈতিক দলের নাম। যদি আপনি ৭১-এর কথা বলেছেন, সেক্ষেত্রে জয় বাংলার কোনো বিকল্প কিছু নেই এই রাষ্ট্রে। জয় বাংলা, জয় বাংলায়। কিন্তু আমি বলছি, যখন দেশ স্বাধীন হয়ে গেল তখন অ্যাটিটিউড তো চেঞ্জ হইতে হবে আমাদের মধ্যে। অ্যাটিটিউড যদি আমাদের মাঝে চেঞ্জ না হয়, আপনি কিসের কি ওই একই অবস্থা। আপনি বাংলাদেশ জিন্দাবাদ বলি, বাংলাদেশ ইনকেলাব জিন্দাবাদ বলি, বাংলাদেশ সেলুট বাংলাদেশ বলি, কিন্তু যদি ৭১-কে বিশ্বাস না করি তাহলে ৯০-কেও করি না, তাহলে ৫ই আগস্ট কেউ করি না। ৫ই আগস্ট কাউকে বিনামূল্যে মসনদে যাওয়ার রাজনীতি না। আর যদি এটা হয়ে থাকে তাহলে এখন বাংলাদেশি যারা, তাদের কথা বলার সময় এসেছে। বাংলাদেশে দেশপ্রেমিক প্রতিটি সেনাবাহিনীর প্রশাসনিক কর্মকর্তা, দেশ ও দেশের বাইরে যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের আজ বাংলাদেশের পক্ষে কথা বলার সময় এসেছে। আর এটা আমার বিনীত অনুরোধ থাকবে দেশ এবং দেশের বাইরে সকলের কাছে। কেন আজকেও আমাদের ভয় পেতে হবে? আমার প্রশ্নটা হলো এইটা। আমরা তো বলেছিলাম যে জামাতকে নিষিদ্ধ করাটা একটা অন্যায়। জামাত নিষিদ্ধ হবে, যারা যুদ্ধাপরাধে যুক্ত ছিল তাদের বিচার হবে, কিন্তু জামাত সম্পূর্ণ রাজনৈতিক দলটি আপনি নিষিদ্ধ করতে পারেন না। তখন কি হয়েছে? অন্তর্মুখী ওরা ভিতরগতভাবে কাজ করেছে, যার বলি হয়ে গিয়েছে বাংলাদেশ। আপনি একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয় তো নাই, এইখানে সচেতন করার বিষয় আছে জাতিকে।
যে আমি জামাতের আদর্শের সাথে কেন নাই। আমি এটা যদি আমার প্ল্যাটফর্ম থাকতো, আমি সারা দেশে বলতাম জামাতকে কেন আমি বিশ্বাসী না। এখন জামাত যদি সত্যিকার অর্থে ৭১-কে রেসপেক্ট করে, ভিতর থেকে ভালোবাসে, সম্মান করে, তাদের ভিতরে যদি ৭১-এর পরে এই বাংলাদেশিদের প্রতি ভালোবাসা আসে, বাঙালির প্রতি ভালোবাসা আসে, তাহলে তো জামাত আপনার এদেশের সকলের ভোট পেয়ে গেল, সেক্ষেত্রে তো আর আমাদের করার কিছু নাই। কিন্তু আজকে এখনো কিন্তু আপনার এটা স্থগিত, নিষিদ্ধ হয়নি বাংলাদেশ আওয়ামী লীগ। আপনি আইনগত ভাবে একটু কাইন্ডলি আমার থেকে অনেক, আপনি প্রথিতযশা সাংবাদিক, আপনি ভালো জানেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হয়েছে, কিন্তু এখনো নিষিদ্ধ হয়নি বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়নি, আপনি তো একে, আমার কথা তো হলো আপনি নিষিদ্ধ হতে যাচ্ছেন কেন? এই দলটির সাথে ইতিহাস আছে, ঐতিহ্য আছে। এই দলটি বহু নেতৃত্বকে, এদেশে সুপ্রতিষ্ঠিত নেতৃত্ব যারা বাংলাদেশের জন্য জীবন, শ্রম, ঘাম, দেশপ্রেম দিয়েছেন, আপনি একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারেন না। কাল, তাই আমি বলি, কাল যদি আবারও এমন হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেউ নিষিদ্ধ করার প্রায় তারা উঠে যাবে, আবার জামাত নিষিদ্ধ হবে। এই হিংসার প্রতি হিংসার খেলায় বাংলাদেশের ৭১-এর ৩০ লাখ শহীদ এবং মা বোনের ইজ্জত, এটা কি এতটাই ঠুনকো হয়ে গেল? সবাই শুধুমাত্র আপনার এইরকমই করতে থাকবো, এই একের পর এক রিভার্স। আপনি আমার মাথায় বাড়ি দিছিলেন দেখে আপনার বাড়িঘর সব পুরাই ফেলবো। আপনার পরে আমার ছেলে আপনার সপরিবারে হত্যা করবে, আবার ওইখান থেকে বেঁচে যাবে আপনার এক ছেলে মেয়ে, সে আবার আমাকে সমূলে ধ্বংস করবে। এটাই কি বাংলাদেশ চায়? যদি এই ধরনের বিষয় বাংলাদেশে চায়, তাহলে দেশ ছেড়ে দিব, তাহলে তো আর কিছু বলার নাই, তাহলে তো আপনার দেশে থাকা অসম্ভব। যদি এটাই বাংলাদেশিদের কাম্য হয়, যারা আপনারা অ্যাব্রোডে আছেন, যে হ্যাঁ একটা রাজনৈতিক দল সমূহে, যেই রাজনৈতিক দলের ইতিহাস ঐতিহ্য দেশের স্বাধীনতার সাথে জড়িত, যেখানে প্রত্যেকটা সুনাগরিক সমর্থন করতে পারে, তাহলে সেখানে এইসবের পথেও যদি বাধা আসে, তাহলে তো আর রাজনীতি করার মতো অবস্থা নাই। তাহলে সেই ক্ষেত্রে দেশ লিভ করব, অ্যাসাইলাম চাবো, অ্যাসাইলাম সিক করবো। এই যে আপনাকে বলে রাখলাম, আপনিও আমার কাগজপত্র দেখবেন ইনশাল্লাহ। আবার ৫ই আগস্টের পরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনার এলাকার অবস্থা কি ছিল? দেখেন, যখন একটা বিস্ফোরণ হয়েছে সমগ্র বাংলাদেশে একই সিন, এবং ইতিপূর্বের বিষয়টাও ছিল কিছুটা ভাইস ভার্সা, ঠিক একই। আমি কিন্তু বারবারই বলছি, একই পথে হাঁটছে বাংলাদেশ। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি এর আগেও বলেছিলাম, যদি কোনো ব্যক্তি সৎ হয়, দেশপ্রেমিক হয়, মেধাবী হয়, বা কারিশমেটিক লিডারশিপ, চারটার একটার মাঝে কেউ আসে, আমি ওনার সাথে রাজনৈতিক দল করতে রাজি আছি। সেক্ষেত্রে আপনি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট সততার সাথে আছে, দেশপ্রেমিক, ধর্মনিরপেক্ষ, এবং ওনার মাঝে কারিশমেটিক লিডারশিপ আছে। 17 ইয়ার্স তো সেটাই বলে। 1 বছর যেখানে চালানো যাচ্ছে না, কথা উঠে যাচ্ছে, সেক্ষেত্রে যিনি 17 বছর চালিয়েছেন, আমি তো মনে করবো অ্যামেজিং লিডারশিপ। 17 বছর তো উনি চালান নাই, উনি একটা 24/7 প্রাইম মিনিস্টার ছিলেন। হ্যাঁ, এবং আওয়ামী লীগের মতো একটা দল যেখানে সারা দেশ থেকে উচ্ছেদ হয়ে গেছে, সেই দলটাকে উনি 1 বছরের মধ্যে টেনে তুলেছেন। উনি প্রতিদিন কথা বলেন, প্রতিদিন গ্রাসরুটের নেতা কর্মীদের সাথে কথা বলেন। গ্রাসরুটের ছেলে মেয়েদের আমরা অনুষ্ঠানে আনি মাঝে মাঝে, ওরা আমাদেরকে বলে কি জানেন, ও বলে আমার সাথে 5 বার কথা হয়েছে, আমার সাথে 6 বার কথা হয়েছে। উনি উনি ও একটা ছেলে বললে আমি জেল থেকে বেরিয়েছি, জেল গেটে একজন আমাকে ফোনটা ধরিয়ে দিল, উনি আমাকে ফোন করেছেন। এই যে ক্যারিশমেটিক বিষয়গুলা, আপনার অ্যাডভোকেট ফজলুর রহমান উনি বলেছিলেন 5 আগস্টের পরে আওয়ামী লীগের লিখতে 10 বছর লাগবে। সেইখানে কিশোরগঞ্জে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, একটা প্রতিষ্ঠিত একটা সম্ভাবনা আমার সামনের সময় বিএনপির জন্য, সেটা ছেড়ে
আপনি একটা দুর্যোগের দিকে স্টার্ট করেছেন আপনি। এটা তো সবার নিজস্ব চয়েস, মত প্রকাশ। এটা খুব বেশি বড় কিছু না, এটা খুব বেশি বড় কিছু না, এটা স্বাভাবিক। এটা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনাটা নষ্ট হয়ে গেছে। আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ স্থান থেকে সবচেয়ে নিচে সবাই এখন সুবিধার কথা চিন্তা করে, লাভের কথা চিন্তা করে। আসলে এটা তেমন কিছুই না, এটা দেশ এবং রাষ্ট্রের জন্য তেমন কিছু না। আপনি চিন্তা করেন, যে মাত্র 6 মাস হলো বিয়ে করে নাই, 1 মাস হয়েছে বিয়ে করে নাই, যে স্বাধীনতা যুদ্ধে গেছে। আপনি চিন্তা করেন, সেই মেয়েটা 6 মাসের গর্ভবতী, তার স্বামী চলে গেছে স্বাধীনতার যুদ্ধে। সেই মাটা একমাত্র অবলম্বন তার ছেলে, সেই ছেলেটা মাকে ফেলে রেখে চলে গেছে স্বাধীনতার যুদ্ধে। তাহলে আজকে এটা তো খুব বেশি বড় নিউজ হওয়ার কিছু নয়, বিশাল ব্যাপার। এটা আর তেমন কি। এমনও না যে আমি বর্তমানে উপদেষ্টা ছিলাম বাংলাদেশ সরকারের, আমি উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগে আসছি। আর এমনও না আমি কোনো রাজনৈতিক দলের আমি প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম, আমি সেইটা ছেড়ে দিয়ে বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থক হিসেবে আছি। এটা তো তেমন বড় কিছু দেখার কোনো বিষয়ই নেই। সবার কাছে মনে হচ্ছে এই কারণে, কারণ আমরা দেখেছি 5ই আগস্টের আগে সবাই শেখ হাসিনা, 7ই আগস্ট, 8ই আগস্ট, 9ই আগস্ট বিধিবাম, সেই একই ঘটনা, উল্টো পিঠে হাঁটে। আসলে তো আমি মনে করবো দেশের রাজনৈতিক নেতারা সকলেই সঠিক, এবং দেশের রাজনৈতিক নেতৃত্ব যারা দিচ্ছেন সবাই সঠিক। কারণ ওই যে একটা আছে, যে জাতি যেমন তার জন্য শাসক নাকি তেমনই নিযুক্ত হয়। তাহলে জাতি হিসাবে যেখানে আমরা এমন হয়ে গেছি, হয়তো এই কারণে আপনার কাছে বিরল মনে হচ্ছে এত বড় একটি আধুনিক রাষ্ট্রে থেকে, নতুবা আপনি আমাকে এই প্রশ্নটা করতেন না কখনো। ওই দেশে নিশ্চয়ই এইসব কিছু চলে না, এগুলো নাই। যেমন আমরা ভোট দেই, আমরা ভোট দিতে বাধ্য হই, ভোট না দিলে এখানে জরিমানা হয়। আচ্ছা, এখানকার মানুষ কাজকর্ম নিয়ে এত ব্যস্ত, তার ভোট দেওয়ার সময় নাই। এখানে শনিবার দিন ভোট হয় যাতে মানুষ ভোট দিতে পারে, আর্লি ভোট সেন্টার হয় ভোটের আগে 2 সপ্তাহ আগে থেকে, যাতে মানুষগুলো ভোটটা দেয়। কারণ ভোটটা যদি না দেয়, মিস হয়ে যায়, তার কিন্তু ফাইন হয়। আচ্ছা অ্যাডভোকেট মোমেন, আপনি কয়েক ঘন্টা আগে কিন্তু আপনি নতুন একটা জন্ম নিয়েছেন, তাই না? কয়েক ঘন্টা আগে। এবং এই কয়েক ঘন্টায় আপনি যেসব প্রতিক্রিয়া পেয়েছেন, আপনি অভিনন্দন বেশি পেয়েছেন না হুমকি পেয়েছেন? কোনটা বেশি পেয়েছেন? অভিনন্দন বেশি পেয়েছি। কেউ কেউ হুমকি দিয়েছে? হ্যাঁ, হুমকি পেয়েছি, কিন্তু হুমকিকেও আমি আবার ইন্টারনেটের সমস্যা, আমরা আসলে অনেক লম্বা করে ফেলছি, আমরা শেষ করবো খুব তাড়াতাড়ি। আবার ফিরে আসলে আমরা আপনি এই মুহূর্তে স্রোতের বিপরীতে, হ্যাঁ, স্রোতের বিপরীতে উনি চলতে শুরু করেছেন। আমরা ওনাকে কংগ্রেচুলেট করার জন্য আর কি, ওনার এই সিদ্ধান্তটাকে সেলিব্রেট করার জন্য আমরা ওনার সাথে সংযুক্ত হয়েছি। আমার এখানে এখন ভোর 5টা 28 বাজে। মুমিন, আমরা শেষ করবো খুব তাড়াতাড়ি। আমার আবার একটু চলে গেছে, অপেক্ষা করে একটু। এত এত প্রতিক্রিয়া সবার, এমন এত শত শত অভিনন্দন, শুভেচ্ছা, মানে এটা যে আপনাকে টাচ করেছে সেটার প্রমাণ। সেটা বাংলাদেশে এখন মধ্যরাত, আমার এখানে সকাল হয়ে গেছে বললাম, 5টা 28 29 বাজে। আমি শেষ করবো। উনি আবার ফেরত আসার পরে উনাকে পাওয়ার জন্য, উনি অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন, ওনার বাবা তার এলাকার। জি, আমরা শেষ করব আপনাকে আমরা অনেক কিন্তু আমি মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান জানাই।
যে বা যারা যে ধরনের কথাবার্তা বলেছেন, হুমকি দিয়েছেন, তাদেরকে সাধুবাদ জানাই। This will be the real aspect of our Bangladesh and real condition of our Bangladesh and the people of our Bangladesh, what the people thought, এবং the tolerance capacity of our country and the people republic of Bangladesh. অবশ্যই আমি মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান জানাই। যে বা যারা হুমকি দিয়েছেন তাদেরকেও আমার সাধুবাদ আছে। যদি আমি রাজনীতি ভবিষ্যতে করতে পারি, আপনারা অন্তত কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার হচ্ছে, এই কয়েক ঘন্টার মধ্যে আওয়ামী লীগের কারোর সাথে আপনার কোনো কন্ট্যাক্ট হয়েছে? আবার ইন্টারনেট। আওয়ামী লীগের হ্যালো, জি, আওয়ামী লীগ কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ হয়েছে আপনার? আমরা Hello? শুনছি আপনার সাউন্ডটা শুনছি। হ্যালো, জি, আপনার কথা আমরা শুনছি, আপনি শুনছেন না মনে হয়। তাকে বেরিয়ে আবার যেতে হবে সেখান থেকে। আমরা তো একঘেয়ে নতুন ইনফরমেশন কম পাই, আজকে নতুন একটা ইনফরমেশন আমার জন্য। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? উনি আবার নতুন করে ঢুকলে নিশ্চয়ই শুনতে পাবেন। উনার বিষয়টা কয়েক ঘন্টা আগে আমরা ইন্টারনেটে সবাই দেখি। আপনারা যেমন দেখেছেন আমিও দেখেছি। তারপর আমি চেষ্টা করছিলাম উনার সাথে সংযুক্ত হওয়ার জন্য। জি জি, আমিও অনেক রাত হয়ে গেছে। আপনি শুনতে পাচ্ছেন না? জি জি জি। আমার এখানে